আচ্ছা, প্রধান উপদেষ্টা আমাদের গত 2 দিন আগে একটা সর্বদলীয় জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছিলেন। এটার বিষয়ে আমাদের কিছু বক্তব্য আমি এখানে আপনাদেরকে জানাতে চাই। সেটা হলো, আমরা যেটা দেখতে পেয়েছি সেটাতে প্রথম কথা হলো আমার রিয়াকশন। আপনি যদি বলেন যে আমার কাছে মনে হচ্ছে যে একটা জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। এই কথা বলবেন না প্লিজ। কেননা এখানে উনি ডেকেছেন, বলেছেন জাতীয় ঐক্য এবং সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলে বলেছেন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা 48টি এখন। তার মধ্যে উনি দেখেছেন 18টি দলকে। আমার কাছে তালিকা আছে সব। তার মধ্যে বেশিরভাগ যেগুলো দল মনে করি যে ইম্পর্টেন্ট, আমি তাদের বিষয়ে দু একটি কথা এখানে বলে কেন আমি মনে করছি জাতীয় অনেকের সূচনা করেছেন এটা একটু বিস্তারিতভাবে বলবো। সেটা হলো, আমরা যদি এর আগে 2014-এর আগের নির্বাচন থেকে ধরি, 2001 এবং 2008 এই দুটো নির্বাচন কিন্তু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক সঠিক নির্বাচন হয়েছে বলে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। যদিও 2001-এ আওয়ামী লীগ বলেছে এটা গ্রহণযোগ্য হয়নি, আমাদের কাছে কারচুপি হয়েছে। এটা দেশবাসী গ্রহণ করেনি, বিশ্ববাসী গ্রহণ করেনি। আবার 2008-এ বিএনপি বলেছে এটা ঠিক হয়নি, এটাকে নানান কারচুপি করা হয়েছে। দেশবাসী গ্রহণ করেনি, বিদেশিরা গ্রহণ করেনি। সেই নির্বাচন দুটির ফলাফল নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দলগুলির কার কত ভারী এবং কে কতটুকু রিপ্রেজেন্ট করে জনসমর্থন। বিএনপি 2001 সালে সরকার গঠন করেছিল বিপুলভাবে নির্বাচন 193টি সিটে, 300 সিটের মধ্যে সরাসরি নির্বাচনে 193 সিটে তারা জয়লাভ করেছিল। তাদের মোট ভোটের হার ছিল কত জানেন? টোটাল ভোটের 40.997, 41-এর একটু কম পার্সেন্টেজ অফ ভোটস বিএনপি এককভাবে। আর আওয়ামী লীগ সেই সময় মানে খুবই খারাপ রেজাল্ট করেছে। সেটা হলো 62টি সিটে তারা জয়লাভ করেছে, 131টি সিট কম পেয়েছে বিএনপির চেয়ে। তাদের ভোটের পার্সেন্টেজ কত ছিল জানেন? ভোটের পার্সেন্টেজ ছিল 40.13। মানে বিএনপির পার্সেন্টেজে যে তাদের পার্সেন্টেজ 1%ও কম হয় নাই, 0.84% কম হয়েছে। যখন সবচেয়ে খারাপ অবস্থা আওয়ামী লীগের, সিট পেয়েছে 62টি আর বিএনপি সিট পেয়েছে 193টি। বিএনপি সিট পেয়েছে 40.9% আর আওয়ামী লীগ পেয়েছে 40.13%। আর সেখানে জাতীয় পার্টি তখন ইসলামী ফ্রন্ট নামে ছিল, আমাদের সঙ্গে চরমনায়ের পীর সাহেব ছিলেন। অবশ্য লাস্টের 2-1 দিন আগে ওনারা আমাদের থেকে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, ফলে আমরা এককভাবেই করেছিলাম। আমরা 14টা সিট পেয়েছিলাম। আমরা ভোটের পার্সেন্ট ছিল 7.25%। আর জামাত ছিল তখন একটা ভালো ফ্যাক্ট, ওখানে এখনো বড় দল তারা মোটামুটি। সেখানে তারা 17টা সিট পেয়েছিলেন 2001 সালে এবং 4.28% ছিল তাদের ভোটের হার। এটা অফিসিয়াল রেজাল্ট থেকে আমি বলছি, যেটা আমার কাছে আছে। সেখানে 2008 সালে আওয়ামী লীগ পেয়েছিল 230টা সিট, ওরা পেয়েছে 48.04। এগুলো পারফেক্ট ভোট, যেটা কোনো কারচুপি হয়নি। আর বিএনপি পেয়েছিল 30টা সিট, তাদের ভোটের পার্সেন্ট ছিল 32.5। জাতীয় পার্টি পেয়েছিল 27টা সিট, তাদের হল 7.07। ভোটের পার্সেন্টেজ আগেরটা চেয়ে আমাদের একই, ওটা ছিল 7.25, এখন 7.0। এবং জামাত পেয়েছিল গতবার 17টা সিট, এবার পেয়েছে 2টা সিট, তাদের ভোটের পার্সেন্টেজ হল 4.7। ভোটের পার্সেন্টেজে আমরা আর জামাত মোটামুটি একটা জায়গায় আছি। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগ পেয়েছে 48% আর বিএনপি সবচেয়ে বেশি পেয়েছে 40%। কাজে এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনারা হিসাব করেন, বাকি ছোটখাটো দলের কথা আমি ডিটেল সময়ের অভাবে বলতে চাইলাম না, আমার কাছে আছে, তাহলে 50%-এর বেশি মানুষকে এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা যেটা জানি, আপনারাও জানেন, বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয়, যদি একটা সাইড বসে যায় আর একটা সাইড দাঁড়িয়ে থাকে, তাহলে বিল্ডিং এর মধ্যে একটা ক্র্যাক হয় এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়, যেগুলো সব ভেঙে যেতে পারে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই
এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে। ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন, কাকে উপরে রাখছেন। কাজে একটা বৃহৎ অংশ, 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কাউকে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে সে আপনাকে অবিশ্বাস করবে। কাউকে যদি আপনি ঘৃণা করেন সে আপনাকে ঘৃণা করবে। কাউকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান সে আপনাকে নিশ্চিহ্ন করতে চাইবে। এটি হলো স্বাভাবিক নিয়ম। আপনি কাউকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসবে, আপনি কাউকে বন্ধু হিসাবে ধরলে সে আপনার বন্ধুত্ব আপনার সঙ্গে বলার জন্য আসবে। এটা হলো স্বাভাবিক নিয়ম। কাজে আমরা যেটা বুঝতে পারছি, আমরা চাই বা না চাই, দেশে একটা সংঘাতময়, ভাইয়ে ভাইয়ে ঘৃণা, সংঘাতময় অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা চাই বা না চাই, দেশের মধ্যে একটি দল, একটি অংশ তারা অবাঞ্ছিত অথবা ঘৃণিত ভাবে চিত্রিত হচ্ছে, আরেকটি অংশ তারা সবথেকে পবিত্র, ভালো, এইরকম ভাবে ট্রিট করা হচ্ছে ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট সাইড। অ্যান্ড দ্যাট ইজ, সেটাকে আমরা মনে করি একটা সংঘাতপূর্ণ অবিশ্বাসের আবহাওয়া তৈরি হয়েছে। এখন অনেকে বলছেন, অনেকে আমি শুনি, এটা কথাটা সত্যি মিথ্যা আমি জানি না, অনেকে বলছেন নাকি তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে যে দুষ্টু গুরুর চেয়ে শূন্য গোয়ালি ভালো। তার মানে দুষ্টু গরুকে ওনারা রাখবেন না। শতকরা 50% লোককে যদি দুষ্টু হিসাবে আপনারা এখন বাদ দিতে চান, তখন আমার একটা কথা মনে আসলো, যেটা এই উদাহরণটা কে কিভাবে নিলেন আমি জানি না, আমার স্বাভাবিকভাবে আমার মনে আসলো যে 71 সালে যখন আমরা বৈষম্য মুক্তির সংগ্রাম বা মুক্তির সংগ্রামের জন্য স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করছি, তখন কিন্তু যারা আমাদেরকে এখানে হানাদার বাহিনী হিসেবে পরিচিত, তারা কিন্তু একটা কথা বলেছিল, সেটা হলো এই দেশে আমরা মানুষ চাই না, মাটি চাই, মিট্টি, পোড়া মাটি নীতি। মানুষ সব এখানে গাদ্দার, বিশ্বাসঘাতক, এবং মানুষ এখানে হিন্দু। কাজে এদেরকে না হলেও আমার চলবে, আমার ল্যান্ড দরকার। এখন তারপরে কি লোক কি নিঃশেষ করা সম্ভব হয়েছে? 50% মানুষকে আপনি নিঃশেষ করে আপনি সব দুষ্ট খালি করে দেশ, সুন্দর একটি দেশ তৈরি করবেন, এটা কি বাস্তবসম্মত কথা? এখন আমাদের যেটা পরিস্থিতি এর মধ্যে হয়েছে, এরপরে আমি আরেকটা পয়েন্টে আসছি, সেটা হলো আমরা বিভিন্নভাবে অবাঞ্ছিত হচ্ছি, সেটা পরে বুঝতেই পারছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ, মিটিং, মিছিল করব, এটা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমাদের পার্টির কাজকর্ম করতে। তখন কিন্তু কোনো ঘোষণা আসেনি যে আমরা অবাঞ্ছিত। তারপরে গণমাধ্যমগুলোতে আমরা দেখছি ব্যাপকভাবে সেলফ সেন্সরশিপ চলছে। গণমাধ্যমের স্বাধীনতা সত্যিকার অর্থে আছে কিনা অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন, তারা ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন। তারপরে কথা হচ্ছে যে আমাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। চলাচলের স্বাধীনতা আমাদের সাংবিধানিক স্বাধীনতা, সাংবিধানিক একটা রাইট, এটা আমরা পাচ্ছি না। আর মামলার কথা তো পরবর্তীকালে আরো ডিটেইলভাবে আমি বলবো। নির্বিচারে যেখানে সেখানে আমাদের মানুষদেরকে বিভিন্নভাবে মামলা দেওয়া হচ্ছে, জোর জবরদস্তি করে আদালতকে বাধ্য করা হচ্ছে, অথবা আদালত, এবং সেখানে বিশালভাবে একটা দলীয় প্রভাবে এসব করা হচ্ছে, এবং সেই মামলার ভয় দেখিয়ে, মামলা দেখিয়ে আমাদেরকে নানান ধরনের নির্যাতন করা হচ্ছে। আমাদের একজনকে এই মামলার জন্য অ্যারেস্ট করা হয়েছে, বারংবার বলার পর তাকে জামিন দেওয়া হচ্ছে না। আরেকজনকে আরেকটা মামলা দেখিয়ে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের নেতাকর্মী। একেবারে সম্পূর্ণ ভুয়া মামলা, সবাই জানে, যারা করছেন তারাও জানেন, যারা বিচার করছেন তারাও জানেন, সবই জানেন। কিন্তু আইন ওই পর্যন্ত ঠিক আছে, তারপরে সে ওই পর্যন্ত জোর, আর তারপরে সে আইনের শাসন, আইন আছে, আপনাকে দেওয়া যাবে না, কাজেই দেওয়া যাবে না। সেইভাবে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি, সেই কথাটি জানিয়ে পরের দিকে আসি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য।
জেভিকো। আমার কি চোখে আসলো 30শে নভেম্বর একটা বাংলাদেশ প্রতিদিনের একটা সংবাদে একজন অত্যন্ত বিজ্ঞ আমাদের প্রেস সচিব শফিকুল আলম সাহেব উনার কথা প্রধান উপদেষ্টা প্রেস সচিব কাজে উনি প্রধান উপদেষ্টার বক্তব্যগুলি দেন বলে আমি ধরে নিয়েছি। উনি একটা কথা বলেছেন ওই সংবাদপত্রে যা দেখলাম, এবারেই রাষ্ট্র মেরামত ছাড়াই যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। অত্যন্ত সত্য কথা, অত্যন্ত যুক্তিসঙ্গত একটি কথা যে এই প্রজন্ম কথাটা উনি মনে হয় যেটা বলেছেন সেটাকে আমি একটু বর্ণনা করি। এই প্রজন্ম নয়, যে কোনো প্রজন্ম। এখন আমাদের বাংলাদেশে আন্দোলনের সময় আপনারা যদি খেয়াল করে থাকবেন, ছাত্ররা শুধু নয়, অছাত্র যা যুবক শ্রেণী বিভিন্নভাবে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, চাকরিজীবী সবাই ছিল এবং যে কোনো বয়সের ছিল, বৃদ্ধ থেকে শুরু করে একেবারে ইয়াং তরুণ পর্যন্ত বাচ্চা স্কুলের ছেলেরাও ছিল। সব প্রজন্মের সব মানুষই একটা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। সেই আন্দোলনটা আন্দোলন কিসের ছিল? শেখ হাসিনাকে পতন। কেন? যে শেখ হাসিনা আমাদের থেকে আমাদের যে বৈষম্য মুক্ত সমাজ গড়ার স্বপ্ন এটা ভেঙে দিয়েছেন। উনি বৈষম্য শুদ্ধ একটি সমাজ উপহার দিয়েছেন। সেখানে ওনার লোকরা লুটপাট করে দেশ শেষ করছে। আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে, অত্যাচার অনাচার নির্বিচারে আমাদের উপর করা হচ্ছে। আমরা এটার থেকে মুক্তি চাই। কিভাবে মুক্তি পাওয়া যাবে? এখন উনি যেটা বলছেন, একটা সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচন হবে জনগণের সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলনের একটি সরকার করার জন্য। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। কেন চান? নির্বাচনের পরে তো আমরা নির্বাচন তো 2001-এও দেখেছি, 2008-এও তো শেখ হাসিনা নির্বাচন করে এসেছে। সেই নির্বাচনের পরে যে ব্যবস্থা আমাদের, সেই ব্যবস্থা মানুষকে দানব করছে। একটা বিভিন্নভাবে স্বৈরাচারী সৃষ্টি করার সেই পরিস্থিতি, সেই নির্বাচন আমাদের রাষ্ট্র কাঠামো। আমরা এটার থেকে পরিত্রাণ চাই, তো রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই। তো আপনি নির্বাচন চান, রাষ্ট্র কাঠামোর সংস্কার চান, কেন? আপনার আসল উদ্দেশ্য হলো আপনি একটি বৈষম্য মুক্ত সমাজ চান। এটার জন্যই তো আপামর জনগণ যুদ্ধ করেছে। এই প্রজন্ম না, সব প্রজন্মই, শুধু স্টুডেন্ট না, সব ধরনের মানুষ করেছে, সবাই এটার জন্য দাবি ছিল। তাহলে এটাই তো আপনার প্রায়োরিটি, এটাই তো আপনার নাম্বার ওয়ান, যে এটাই আমাকে করতে হবে প্রথম। এইটা করার জন্য আমার কি লাগবে? এটা করার জন্য আমার জাতীয় ঐক্য লাগবে। কেননা এটাকে আমি করতে পারবো না, জনমত, সকলের মতামত ভিত্তিতে করতে হবে, সকলে রাজি হতে হবে এবং আমি তারপরে এটাকে গিয়ে পার্লামেন্টে যখন নিব, পার্লামেন্টেও এটাকে পাশ করাতে হবে। তাহলে পার্লামেন্টে যারা থাকবে তারাও এটা একমত হতে হবে, জনগণ সকলে একমত হতে হবে। জনগণের সঙ্গে সার্বিকভাবে একটা ঐক্য হলেই এত বড় একটি জিনিসের অবস্থান সম্ভব। তাহলে ঐক্য ছিল আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি। এখন আপনি কি সেটাকে নাম্বার ওয়ান প্রায়োরিটি দিয়েছেন? আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রশ্ন করতে চাই, আপনাকে আপনার নাম্বার ওয়ান প্রায়োরিটি সেটাকে দিয়েছেন, যেটার জন্য জনগণ জীবন দিয়েছে? আপনি বলেন আজকে শহীদের রক্ত আমি বৃথা যেতে দেবো না, আমি শহীদকে আমি সম্মান দেখাবো। কিভাবে দেখাবেন? তার স্বপ্নটাকে বাস্তবায়ন করে দেখাবেন। কিন্তু আপনার প্রায়োরিটি তো আমরা দেখতে পাচ্ছি ভিন্ন জায়গায়। প্রায়োরিটি হলো এদের কে হত্যা করছে সেই হত্যাকারীদের প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। এবং এই প্রতিশোধ নিতে চান, বিচার ব্যবস্থা করতে চান, আমাকে সেদিকে একটি বিচার তো করতেই পারেন, অপরাধ করলে বিচার হতে হবে, এটা সবসময় নিয়ম। তবে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, যে আমাদের যে সিস্টেমে আমাদের যে জুরিসপ্রুডেন্স বলে আইনশাস্ত্র, সেটা যে ব্রিটিশ সিস্টেমে চলে, সেখানে বলা আছে 10টি অপরাধী যদি ছাড়া পায়, একটি নিরাপদ লোক যেন তার জন্য কষ্ট না পায়। মানে 10 জনকে আপনি ছেড়ে দিবেন, সেই জন্য বলা, কেননা যদি সন্দেহ থাকে যে একটি নিরপরাধ লোক হয়তো আটকা পড়তে পারে, শাস্তি পেতে পারে। এটা হলো জুরিসপ্রুডেন্স আমাদের দেশের চালিত। তা আপনি তো সেটা কি ফলো করছেন? যে আপনি মানুষের সবাই একটা হত্যাকাণ্ডে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জড়িত করা হচ্ছে এবং সেখানে জড়িত করে তাদেরকে বিভিন্নভাবে, এবং সেটাকে সবচেয়ে বড় এফেক্ট আসছে আপনার প্রশাসনের মধ্যে। আজকে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জুডিশিয়ারি, এটাতে গিয়ে যখন এখানে ধাক্কা দিয়েছেন, বিভিন্নভাবে তাদেরকে মামলা মোকদ্দমার মধ্যে ফেলেছেন, তাদেরকে বের করে দিয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে ডিমোশন দিয়েছেন, তাদের জায়গায় হ্যারাসমেন্ট করছেন, তারা ডিমোরালাইজ হয়ে গেছে।
এই মানুষগুলি ছিল আপনার শক্তির উৎস। এটা করতে গিয়ে আপনার প্রায়োরিটি চেঞ্জ করতে গিয়ে আপনি জাতীয় ঐক্য নষ্ট করার কথা পরে আসছি। আপনি প্রথমে করছেন আপনার হাত, শক্তিশালী হাতকে আপনি নুলো করে দিয়েছেন। আপনার একটা কেয়ারটেকার সরকার, ইন্টারিম গভর্নমেন্টের শক্তি থাকে কোথায়? তার শক্তি থাকে তার ডিসিএসপির কাছে, তার শক্তি থাকে তাদের বিজনেসম্যান কমিউনিটি, সমস্ত বুদ্ধিজীবী, তারা তাকে সমর্থন দেয়। একটি কেয়ারটেকার সরকার সবসময় সাকসেসফুল হয়েছে, কেননা তারা সকলের সমর্থন করছে, সকলে তার জন্য কাজ করছে। আপনাদের তো পাওয়ার বেস ছিল এই পুলিশ বাহিনী, আপনাদের পাওয়ার বেস হওয়ার কথা ছিল এই প্রশাসন, আপনাদের পাওয়ার বেস হওয়ার কথা ছিল জুডিশিয়ারি অ্যান্ড আদার থিংস। আপনাকে সাপোর্ট দিবে সমস্ত বিজনেসম্যান কমিউনিটি, প্রফেশনাল বডিজ, এগুলো থাকবে। তারপরে আসবে রাজনৈতিক দল, তখন তো আপনার হাতে সকল থাকবে, আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। যে মুহূর্তে আপনি আঘাত দিয়েছেন ওদেরকে, আর একটা কথা বলি, আমাদের শরিয়া আইনের একটা নিয়ম আছে, সেটা হলো মানুষকে বিচার করবা তার নিয়ত দেখে, তার কাজ দেখে নয়। একটা পুলিশের প্রশাসনে চাকরি করে আমাদের মিডল ক্লাস লোক বা মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর লোক বা নিম্ন মধ্যবিত্ত, তারা চাকরি করে, তাদের বউ ছেলে পেলে, শ্বশুর শাশুড়ি, তাদের মা বাবাকে তাদের অনেক সময় সাপোর্ট করতে হয়, অনেক গরিব মানুষকে আত্মীয়কে সাপোর্ট করতে হয়, তারা চাকরিটা দরকার। তারা হলো রাষ্ট্রের পাবলিক সার্ভেন্ট, রাষ্ট্রের সব কর্মচারী। তারা যে গভর্নমেন্ট আসবে তাকে সাপোর্ট করবে। তারা শেখ হাসিনাকে সাপোর্ট করেছে, সে চাকরি বাঁচানোর জন্য অনেক সময় করছে, ইচ্ছা করে শেখ হাসিনা অপকর্মের মধ্যে তারা জড়িত হয়েছে, এটা নাও হতে পারে। তো আপনি সবাইকে ঢালাওভাবে আনালেন, অনেক লোককে বাদ দিলেন, এবং তারপরে আপনি পাওয়ার বেজের জন্য ওই লোকগুলিকে ফিল আপ করার যে পরিস্থিতি পরিবেশ হলো, দুটি প্রধান রাজনৈতিক দল ঝটঝট করে ওখানে আপনি তাদের কাছে চাইলেন, তারা ঢুকিয়ে দিল। জুডিশিয়ারি এবং পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন দলীয়করণ হয়ে গেল। এখন একদিকে ডিমোরালাইজড, একদিকে দলীয়করণ। তারা আপনার কথা এখন শুনছে না, তারা এখন কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের অর্ডারের চেয়ে তারা একটা দেখছে, তারা যাদের দ্বারা দলের সঙ্গে সম্পৃক্ত, পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন তারা সব চুপ করে বসে আছে, তারা ভয় আছে কোথায় কি করব, কোথায় আবার কোথায় ফাঁসবো। সেই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আপনি কিভাবে এফেক্টিভ কন্ট্রোল করবেন, আপনার প্রায়োরিটি চেঞ্জ করে কিভাবে আপনি সামনে নির্বাচন করবেন, কিভাবে আপনি এইগুলি করবেন, আপনার সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করবেন। আপনার প্রায়োরিটি যখন চেঞ্জ করে ফেলেছেন, এখন অনেকটা ক্ষেত্রে আমার মনে হয়, এটা আমার ধারণা, ভুল হতে পারে, আমি অনেক ক্ষুদ্র মানুষ, তারা অনেক জ্ঞানীগুণী মানুষ, তারা জিম্মি হয়ে গেছে শক্তিশালী রাজনৈতিক দলগুলির কাছে। পাওয়ার বেস হয়ে গেছে তাদের ফলে তাদের নিজস্ব ইচ্ছা শক্তি যতই থাক, তাদের নিজস্ব যতই ধ্যান ধারণা ভালো থাক, তারা সেটাকে করতে পারছে না। লাস্ট ছিল একটাই, আমি যত রকম ব্যবসায়ী সমাজ দেখেছি, আমি অনেক জনের সঙ্গে অনেকভাবে মিশি, আমি মন্ত্রী ছিলাম, অনেকখানে যাই, যত প্রফেশনাল বডিজ দেখেছি, বিজনেসম্যান কমিউনিটি, যত রকম বিভিন্ন জায়গায় আছে, যত ধরনের কমিউনিটি আছে, সবাইকে আমি বিরাটভাবে দুর্দশাগ্রস্ত, চিন্তিত এবং মনোবলহীনভাবে দেখেছি, যেগুলো ওনার পাশে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদেরকে সমর্থন করবেন। আর লাস্টে এসে হাত দিলেন রাজনৈতিক দল, যেগুলো আগ বাড়িয়ে আমরা সমর্থন দেওয়ার জন্য, সমস্ত সর্বাত্মক সমর্থনের জন্য প্রস্তুত ছিলাম, সেই সমর্থন আপনারা নিজে পদদলিত করলেন আমাদেরকে। আমরা একটা সাংবিধানিক সংস্কারের একটা প্রস্তাব তৈরি করেছি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য, আমি মনে করি দেশের জন্য কাজে লাগতে পারে। আমি কিন্তু এটা তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের জন্যই করেছি তা নয়, আমি করেছি জনগণের জন্য, আমি করেছি সামনের যে রাজনৈতিক দলগুলির জন্য, সামনের দিকে এটা লাগতে পারে এই জন্য করেছি। তারপরে ওনারা যখন একটা কাঠামো তৈরি করেছেন, আমরা সেই কাঠামোতে ওনাদেরকে এটা হ্যান্ড ওভার করার জন্য ওনাদের থেকে কথা টেলিফোন জিজ্ঞাসা করে ওনাদের অন্তর্বর্তীকালীন সরকার নিজেই একটি দল গঠন করছেন বলে আমরা বুঝতে পারছি। সরকারের থেকে তারা মন্ত্রী হয়ে তারা দল গঠন করার চেষ্টা করছেন। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আসলেই ওই জন্য যে কিংস পার্টি থাকবে না, যেটা ওটা হলে লেভেল প্লেইং ফিল্ড হবে। তারপরে আপনি আসেন অ্যাডমিনিস্ট্রেশনে, ডিসিএসপি, তারা তো কার কথায় চলছে, আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কার কথায় চলছে। এখানে আমাদের লোকরা ইলেকশনে ভোট দিতে পারবে কি পারবে না, আমাদের কর্মীরা দাঁড়াতে পারবে কি পারবে না, তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে এখনই জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে না। সেই পরিস্থিতি পরিবেশে এসে সত্যিকার অর্থে নির্বাচন যদি আপনারা আবার আওয়ামী লীগের মতোই করতে চান, একতরফা নির্বাচন,
ওই কয়েকটা দল নিয়ে, তারপরে আবার ওটা থেকে 2/3 মেজরিটি করে সব পাশ করিয়ে নিলেন, সব কিছু সংস্কার হয়ে গেল। এই ধরনের সংস্কার কি টেকসই হবে? এই ধরনের সংস্কারে কি রাষ্ট্র এগিয়ে যাবে? অস্থিরতা কি থামবে? দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন, আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন, তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? দেশে তো অরাজকতা, যেটাই বলেন না কেন, অস্থিরতা, এইটা তো বীজ বপন হয়ে গেল। বিভিন্নভাবে এই অত্যাচার অনাচার চলছে। এখন আমাদের নেতাকর্মীদেরকে এইভাবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সামনের দিকে সংগ্রাম করতে হবে। আমরা চাই যে সকল মানুষ, এখানে যদি নির্বাচন হয় সকলের পার্টিসিপেশন দরকার আছে। আপনি যতই বলেন আর না বলেন, ওই একতরফা নির্বাচন করে শেখ হাসিনার দেশে একটা হাস্যকর নির্বাচন করেছিলেন, যার জন্যই তাকে এত আমরা হেয় মনে করেছি, যার জন্যই তাকে এত নিন্দা। এখন আবার আপনারা সেই একই জিনিস করবেন, সেইভাবেই করতে চাচ্ছেন। দিস ইজ ভেরি আনফর্চুনেট। সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই, এবং সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যে কোনো লোক দাঁড়াবে, যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে, কোনো বাধাবর্তী থাকবে না, রেজাল্ট সঠিকভাবে প্রমাণ হতে হবে। সেই নির্বাচনের আমরা দাবি করি। পরবর্তীকালে রাষ্ট্র সংস্কারের জন্য পার্লামেন্ট বসবে, সেখানে আমরা সংস্কার, আপনি প্রস্তাব দিতে পারেন, আমরাও প্রস্তাব নিয়ে আসবো, এবং যেটা জনগণ গ্রহণ করবে সেভাবেই চালু থাকবে। সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর কোনো দল যদি বা কোনো সংস্থা, যে কোনো সংগঠন সরাসরি কোনো সন্ত্রাসী সংগঠন না হয়, সরাসরি তাদের উদ্দেশ্য যদি আইন বিরুদ্ধ কিছু না হয়, তাহলে সেই সমস্ত সংগঠনকে আপনি কখনোই, সেই ধরনের দলকে কখনোই আপনি নির্বাচন থেকে বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে রাখতে পারেন না। তাদের মধ্যে যদি কেউ সন্ত্রাসী কাজ করে, তাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে যেটা জনস্বার্থে বা দেশের স্বার্থে ক্ষতিকর, আপনি তাদেরকে ধরবেন, তাদের মধ্যে আপনি ইনভেস্টিগেট করবেন, বিচার করবেন, প্রমাণ করবেন, শাস্তি দেবেন। সেটি হলো নিয়ম। তার জন্য একটি সংগঠনে সব লোকই কি খারাপ? যদি সেই সংগঠনের উদ্দেশ্য হয় যে আমি জোরপূর্বক, মানে একটা বেআইনিভাবে একটা ক্ষমতা দখল করবো বা কিছু একটা এরকম কিছু, বা যেটাকে মনে গ্রহণযোগ্যভাবে বলা যায় যেটা সমাজের জন্য ক্ষতিকারক, অনলি দেন দে শুড বি অ্যাওয়ে ফ্রম দ্য পলিটিক্স। আদারওয়াইজ এই কান্ট্রি, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার আছে। এই অধিকার কেউ খর্ব করতে পারবে না, যদি না আমাকে প্রমাণ করতে পারে। যদি কোনো সংগঠনকে প্রমাণ করতে পারে সেটা অন্য কথা, আর ব্যক্তিগতভাবে যদি প্রমাণ করতে পারে যে সে সত্যিকার অর্থে ক্ষতিকারক দেশের জন্য, তবে সেটা হতে হবে ন্যায় বিচারের মাধ্যমে, মব ট্রায়ালের মাধ্যমে নয়। আমার মনে হয় আমি সবকিছু বলে ফেলেছি। আপনারা এখন প্রশ্ন করতে পারেন। অফকোর্স আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। আপনি আগেই হই হই করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন, সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন। এটা কি ধরনের হলো? আপনি বিচার করবেন, তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন। আর সংগঠনে কি একটা সংগঠন আওয়ামী লীগ কি একেবারে 1 নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল? সংগঠন কি সব, এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই, তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কি পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ, জামাত করলেই খারাপ? এখন আপনি সেটাই করতেছেন। আপনি কি ফলো করবেন জামাতকে, আরে সরি শেখ হাসিনাকে, নাকি শেখ হাসিনার থেকে বাইরে যাবেন? আমি মনে করি সবাইকে ডাকা উচিত। অফকোর্স সব দল থাকবে, সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন আপনি কেন তাকে আসতে দেবেন না? এখন ওনারা তো আমাকে আর ডাকেন নাই, কি উদ্দেশ্যে উনি ডেকেছেন সেটা তো আমি বুঝতে পারি নাই। আমার কাছে মনে করে ভারতীয় আগ্রাসন, এটার জন্য এটা তো একটা খুব স্বাভাবিক কথা। কোনো যদি আগ্রাসন কেউ করে আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব। এটার জন্য গলাবাজি করার কি দরকার আছে? এটা তো আগ বাড়িয়ে তো কিছু বলার দরকার নেই। আমাকে 1 ইঞ্চিও ছাড় দেবো না, কে আপনাকে ছাড় দিতে বলছে? কে বা ছাড় দেবে?
কেন বা ছাড় দেবে? আমার কি আর্মি নাই? আমরা এত মিলিয়ন্স অফ ডলার বিলিয়ন্স অফ ডলার খরচ করছি এগুলোর বিষয়ে, আমরা কি এমনি করছি নাকি?